আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন পাকিস্তানে আমেরিকার সবথেকে বড় পারমাণবিক বিপদ এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট। ইরান আক্রমণের পর বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা হচ্ছে ইরানের পর টার্গেটকে পাকিস্তান নাকি মিয়ানমার। এমন আলোচনার মধ্যে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও বিশ্ব নিরাপত্তা নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক তুলসী গ্যাবার্ট। তার মতে আমেরিকার নিরাপত্তার ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় পারমাণবিক বিপদ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঐতিহাসিকভাবে এতদিন ভারতের দিকে মনোনিবেশ করেছে। এখন যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছে যে ইসলামাবাদ তার পরিধি প্রসারিত করতে চাইছে। গ্যাবার্ডের মন্তব্য আন্তর্জাতিক মহলে, বিশেষ করে আমেরিকা ও পাকিস্তানের কূটনৈতিক অন্তর্মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই আলোড়ন আরো বেড়েছে যখন আশঙ্কা দেখা দিয়েছে সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বছরের পর বছর ধরে কেবল বচসা ছিল, বুধবার বিড়ালটিকে ব্যাগ থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট সিনেটে সাক্ষ্য দিয়ে সতর্ক করেছেন, বলেছেন পাকিস্তান অত্যাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। গ্যাবার্ট বলেন, এটা অব্যাহত থাকলে পাকিস্তান শিগগিরই একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম অর্জন করবে। এটি ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তুলসী বলেছেন, এটি ভারতকেও উদ্বিগ্ন করে। মূলত ভারতের এই উদ্বেগ 2025 সালের মে মাসে থেকে যে শত্রুতা তার পর থেকেই তৈরি হয়েছে। তুলসী গ্যাবার্ট মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র 2026 সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের পাশাপাশি পাকিস্তানকে আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে চীন ও রাশিয়ার মতো শত্রুপক্ষের হুমকির দিকে যুক্তরাষ্ট্রের বেশিরভাগই নজর ছিল। ট্রাম্পের সঙ্গে আপাত দৃষ্টিতে সম্পর্ক উষ্ণ হওয়া সত্ত্বেও প্রতিবেদনে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও পরমাণু অস্ত্রের অগ্রগতি নিয়ে ওয়াশিংটনের সংশয়ের প্রতিফলন। উল্লেখযোগ্যভাবে পাকিস্তান কখনো আনুষ্ঠানিকভাবে তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো বিস্তৃত নীতি ঘোষণা করেনি এবং প্রায়শই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ কৌশল হিসেবে পারমাণবিক বিপর্যয় থেকে পিছিয়ে পড়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান কোন ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে যুক্তরাষ্ট্র বলছে? অবশ্য মার্কিন প্রতিবেদনে পাকিস্তান যে নতুন ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম নিয়ে কাজ করছে তা শনাক্ত করতে বাধা দেয়নি। পাকিস্তান এখনো পর্যন্ত কোনো আইসিবিএম পরীক্ষা না করলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত বলে অভিযোগে 4টি পাকিস্তানি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আইসিবিএম হলো একটি পারমাণবিক অস্ত্রধারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে পারে। এটি সাধারণত 5,500 কিলোমিটারের বেশি পরিসীমা থাকে, যা পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম করে তোলে। এখন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। ফলে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছানোর জন্য এই জাতীয় সিস্টেমের পরিসীমা এবং প্রোপালশন ক্ষমতার মধ্যে একটি উল্লেখযোগ্য লাফ দেওয়া প্রয়োজন। বর্তমানে কেবল রাশিয়া, ফ্রান্স, চীন এবং যুক্তরাজ্যে আইসিবিএম রয়েছে যা এই দূরত্ব পাড়ি দিতে পারে। মার্কিন মূল্যায়ন অনুসারে পাকিস্তান আরো বড় রকেট মোটর তৈরি করছে যা তার আইসিবিএম বিকাশকে সমর্থন করতে পারে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএএসএস এর বিশ্লেষণে স্যাটেলাইট চিত্রগুলো মার্কিন মূল্যায়নকে সমর্থন করে। 2021 এবং 2023 সালের মধ্যে পাকিস্তান তার ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্সে একটি বড় শক্ত রকেট মোটর টেস্ট স্ট্যান্ড তৈরি করেছে। তবে পাকিস্তানকে নিয়ে এমন সতর্কবার্তা প্রথম নয়। পূর্ববর্তী মার্কিন প্রশাসনও পাকিস্তানের ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে সতর্ক করেছিল। গত বছরের জানুয়ারিতে মার্কিন নিরাপত্তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কয়েক বছর থেকে এক দশক দূরে। গ্যাবার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের মূল্যায়নে কোনো পরিবর্তন হয়নি। 2024 সালে জো বাইডেনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামাবাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিকাশের জন্য সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহের জন্য একটি পাকিস্তানি সংস্থা এবং বেশ কয়েকটি চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা জারি করেছিল। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি বা
RIAMB দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানের সাথে সহযোগিতা করছে। তবে পাকিস্তান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রতিরোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ডিজাইন করা হয়েছে। এর আগেও ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডারের কথাও ইঙ্গিত করেছিল পাকিস্তান। তবে ভারতের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি V5 1000 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেপণাস্ত্র উত্তর চীন এবং ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্র ক্ষতির হাত থেকে বেরিয়ে এসেছে। এ কারণে দিল্লির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ভারতকে হুমকি হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র। এখন পাকিস্তানের কাছে কোন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে? বর্তমানে পাকিস্তানের অস্ত্রাগারে মূলত স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর অস্ত্রাগারের সবচেয়ে মারাত্মক হলো শাহিন তৃতীয় ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত এবং পারমাণবিক উভয় ওভারহেড বহন করতে পারে এবং এর পরিসীমা 1750 কিলোমিটার। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত সমগ্র ভারত জুড়ে রয়েছে। আরেকটি মূল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো আবাবিল, যার পরিসীমা প্রায় 2200 কিলোমিটার। এর বৈশিষ্ট্য হলো MIRV বা একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তু রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি। সহজ কথায় এটি ক্ষেপণাস্ত্রটিকে একাধিক পারমাণবিক ওভারহেড বহন করতে সক্ষম করে, যা একই সাথে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাকিস্তান যদি ICBM তৈরি করে তবে এটি তার কৌশলগত সক্ষমতাকে একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করবে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঐতিহাসিকভাবে ভারতের দিকে মনোনিবেশ করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে পাকিস্তান তার পরিধি প্রসারিত করতে চাইছে, যার ফলে আমেরিকাকে তার সীমার মধ্যে নিয়ে আসছে। গত বছরের জুনে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে একটি নিবন্ধে বলা হয়েছিল পাকিস্তান ICBM তৈরির পিছনে ভারত নাও হতে পারে। পাকিস্তানের কাছে ইতিমধ্যেই এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা আন্দামান ও নিকোবর পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে এর উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ভারতের সঙ্গে সংঘাতে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা বা পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালানো থেকে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের 3 সপ্তাহ পর সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানিরা লক্ষ্যবস্তুতে হামলা চালায়। রিয়াদ বলেছে তারা সংযম পরিত্যাগ করতে পারে এবং সামরিকভাবে জড়িত হতে পারে। একটি প্রতিরক্ষা চুক্তি কার্যকর হলে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা ইতিমধ্যে অস্থির যুদ্ধের একটি পারমাণবিক মাত্রা যুক্ত করতে পারে। বিশ্লেষকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি আরব যদি যুদ্ধে প্রবেশ করে তাহলে তারা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কার্যকর করতে পারে, যা ইসলামাবাদকে সংঘাতের দিকে টেনে আনতে পারে। সৌদি আরবের এক বিশেষজ্ঞ CBC নিউজকে বলেছেন, এই সক্রিয়করণ কার্যকরভাবে সৌদি আরবের উপর একটি পারমাণবিক ছাতা স্থাপন করেছে। চুক্তিতে স্বাক্ষর করে মধ্যপ্রাচ্যের গোলকধাঁধায় ঘুমিয়ে পড়া পাকিস্তান এখন পর্যন্ত আফগানিস্তানে হামলা চালিয়ে ইরান যুদ্ধে জড়িত হওয়া থেকে বিরত থাকতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে বিএনপিতে জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিকে যদি এই ধরনের কোনো প্রশ্ন করা হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা রাজনীতির সচেতন ব্যক্তি তারা বলবেন যে 1 নম্বর ব্যক্তি হলেন জনাব সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেবের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, পারঙ্গমতা কোনো ব্যাপারে কেউ সন্দেহ করতে পারবে না। তিনি সুদর্শন, শিক্ষিত, মার্জিত এবং পলিটিক্যালি ভাইব্রান্ট, কোনো সন্দেহ নেই। ভালো ছাত্র, ভালো বংশ, দেখতে সুন্দর, মানে এইরকম যাকে বলা হয় সব্যসাচী প্রকৃতির রাজনীতিবিদ আমাদের এই সমাজে খুব অল্প আছেন। বিভিন্ন দলে খুব অল্প আছেন সত্যিকার অর্থে। তো সেক্ষেত্রে তাকে জনাব তারেক রহমান সাহেব ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতিতে যেটি হয়, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত প্রাপ্তি, এটি একটি মানুষের জীবন দুর্বিষহ করে তোলে এবং কখনো কখনো কাউকে মৃত্যুর মুখোমুখি নিয়ে যায়, কখনো কখনো কাউকে পতনের অতলান্তে নিয়ে যায়। একটা সময় সম্রাট হুমায়ুন তার প্রিয় বন্ধু বৈরাম খানকে অসাধারণ ভালোবাসতেন। সম্রাট আকবর তাকে বাবা ডাকতেন এবং সেই অধিকার নিয়ে, বাবার অধিকার নিয়ে অনেক কিছু তিনি করতেন, বৈরাম খান করতেন, যেটি রাষ্ট্রীয় প্রোটোকলে পড়ে না।
তিনি মনে করতেন যে বন্ধুর ছেলে আমাকে বাবা ডাকে, নিজের হাতে তাকে 13 বছর বয়স থেকে আমি লালন পালন করছি, শিক্ষা দীক্ষা দিচ্ছি, সিংহাসনে প্রহরা দিচ্ছি, এই ছোট বিষয়টি তার সঙ্গে আলাপ না করলেও হবে। কিন্তু এটা নিয়ে দূরত্ব এমন পর্যায়ে চলে গেল যে বৈরাম খান রীতিমতো বিদ্রোহ করতে বাধ্য হলেন, পরাজিত হলেন, বন্দী হলেন। প্রকাশ্য রাজদরবারে তাকে শিরশ্ছেদ করা হলো না, তাকে হজে পাঠিয়ে দেওয়ার নাম করে পথের মধ্যে তার জীবনহানি ঘটানো হলো। ভালোবাসার আরো দুটো উদাহরণ দেই, মারাত্মক উদাহরণ। এটা সালাউদ্দিন সাহেবের জন্য। তিনি বিদ্বান ব্যক্তি, হয়তো জানেন, তাহলে আমার এই কথার পরে তিনি সেগুলো স্মরণ করবেন। আর যদি না জানেন তাহলে জেনে নেবেন এই বক্তব্যের মাধ্যমে। অসাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল খলিফা হারুন আর রশিদ এবং তার যে প্রধানমন্ত্রী জাফর সাদেক ওরফে জাফর বার্মেকি। জাফর বার্মেকির বাবা ইয়াহিয়া বার্মেকি ছিলেন খলিফা আল মনসুরের বন্ধু। খলিফা আল মনসুর ছিলেন খলিফা হারুন আর রশিদের দাদা। তো এই জাফর বার্মেকি আর হারুন আর রশিদ এই দুজন একসাথে বলতে গেলে একই মায়ের পেটের সন্তানের মতো মানুষ হয়েছেন। এর কারণ হলো যখনই জন্মগ্রহণ করলেন, বা হারুন আর রশিদের বাবার নাম ছিল হাদি, তিনি সঙ্গে সঙ্গে তার যে বাবার প্রধানমন্ত্রী এবং তার নিজের প্রধানমন্ত্রী ইয়াহিয়া বার্মেকি, সেই ইয়াহিয়া বার্মেকির তত্ত্বাবধানে তার ছেলে হারুন আর রশিদকে পাঠালেন। তো এই হারুন আর রশিদ ইয়াহিয়া বার্মেকি বাবা ডাকতেন, একেবারে সম্রাট আকবরের মতো, একই ঘটনা। পরবর্তীতে যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন, ইয়াহিয়া বার্মেকিকে তিনি বন্দী করেছিলেন। আবার পরবর্তীতে জাফর বার্মেকিকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। রাজাবাসাদের সব অনেক সময় অদ্ভুত খেয়াল হয়। সাধারণ মানুষ কিন্তু যখন রাজদরবারে বসে তার অদ্ভুত অদ্ভুত খেয়াল চেপে বসে। তো জাফর বার্মেকি বা জাফর সাদেককে তিনি অসম্ভব ভালোবাসতেন। একসাথে তার সান্নিধ্য সঙ্গ ছাড়া তিনি আর কোনো কিছু পছন্দ করতেন না। তো তিনি তার আনুগত্য, তার ভালোবাসার প্রমাণ তিনি চাইতেন প্রতিটা মুহূর্তে। এবং সেই প্রমাণটা কতটা জঘন্য ছিল। হঠাৎ করে কি মনে হলো, তিনি তার যে বোন বা হারুন আর রশিদের বোন, তার সঙ্গে জাফর বার্মেকির বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন যে, বোনকে কিছু বললেন না, জাফর বার্মেকিকে বললেন যে তুমি এর সঙ্গে সঙ্গম করতে পারবে না আমার অনুমতি ছাড়া, এবং তুমি যদি সঙ্গম করো তাহলে আমার প্রতি তোমার আনুগত্য ভেঙে যাবে, বিশ্বাস ভেঙে যাবে। তো জাফর বার্মেকি প্রাণত চেষ্টা করছেন অনেকদিন পর্যন্ত, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে থাকে, এক ঘরে থাকে, এক বিছানায় থাকে, এবং যেহেতু বাদশার স্ত্রী বাদশার বোন এটা জানে না, তো সেখানে নারী দ্বারা উত্তেজিত হওয়া, এবং উত্তেজিত হলে একটা পুরুষের যে তার কামনা বাসনা কোন পর্যায়ে পৌঁছে এটা পুরুষ মাত্রই বুঝতে পারেন। ফলে তাদের মধ্যে যা হবার তাই হয়ে গেল। বাদশার কানে এলো, বাদশা বিক্ষুব্ধ হলেন এবং জাফর সাদেকের শিরশ্ছেদ করে তাকে মেরে ফেললেন। প্রায় একই ঘটনা ঘটেছিল মহারাজা কংস এবং তার ভগ্নিপতি বাসুদেবের ক্ষেত্রে। কৃষ্ণের বাবা, এবং এই বাসুদেবও দেখা গেল তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে ফেলেন জেলখানার মধ্যে, এবং সেই ঘরে জন্ম নেয় কৃষ্ণ। সে বিরাট কাহিনী। এই হলো রাজাবাসাদের অতিরিক্ত ভালোবাসা এবং বিশ্বাসের ফল। এদের ভালোবাসতে দেরি লাগে না। এখন এখানে তারেক রহমান সাহেবের জায়গাতে যদি আমি হতাম, আমার জায়গায় যদি আপনি হতেন, এই একই ঘটনা। রাজা হলেই মানুষের নানা রকম খামখেয়ালি চলে আসে, নানা রকম অদ্ভুত এবং উদ্ভট চিন্তা তাদের মধ্যে চলে আসে। তো সেই চিন্তার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের যে অতিরিক্ত সালাউদ্দিন সাহেবের প্রতি নির্ভরতা, এটি সালাউদ্দিন সাহেবকে যতটা না বিপদগ্রস্ত করবে তার চেয়ে বেশি বিপদগ্রস্ত করবে, এটা বিএনপিকে, অন্যান্য সবাইকে যতটা, তারেক রহমান সাহেবকে যতটা না এখানে বিতর্কিত এবং যাকে বলা হয়
বিপদের মধ্যে ফেলবে, তার চেয়ে সালাউদ্দিন সাহেবকে বেশি বিতর্কিত করবে এবং বেশি বিপদের মধ্যে ফেলবে। বিপদের মধ্যে ফেলবে দুটো কারণে। একটা কারণ যে আগে বললাম, রাজাদের অনেক খামখেয়ালি হয়, অনেক অদ্ভুত আশা হয়, বিশ্বাসের অনেক পরীক্ষা দিতে হয়, এবং তার কোনোটাতে যদি তিনি মানে যাকে বলা হয় পান থেকে চুন খসার মতো কাজ করে ফেলেন, মুহূর্তের মধ্যে তিনি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন এবং সব কিছু হারাবেন। আর দ্বিতীয় যে ভয়ঙ্কর বিষয়টি, এটি কোরআনেও বলা আছে। আল্লাহ যেটা বলেছেন তার প্রিয় বান্দাকে, যে আমি যখন আমার কোনো বান্দাকে কোনো অতিরিক্ত নিয়ামত দেই, ভালোবাসি, এটা এতটা দৃশ্যমান হয়ে পড়ে যে পৃথিবীর সব মানুষ তাকে ঈর্ষা করে, হিংসা করে। তো পৃথিবীতে আল্লাহর যারা প্রতিনিধি, খলিফা মানে রাজা বাদশাহ, তারাও যখন কোনো মানুষকে ভালোবাসে, কারো মাথায় হাত দেয়, অমনি সব মানুষ তাকে সামনে সামনে রাজার মতো সম্মান করে আর পিছনে পিছনে তাকে ঈর্ষা করে। আর রাজা যদি আশীর্বাদটা তুলে নেন, তখন সব মানুষ তাকে এমনভাবে লাথি মারে, গুঁতো মারে, মনে হয় যেন একটা ফুটবল। তো সেই দিক থেকে জনাব দেখা বলা সালাউদ্দিন সাহেব তিনি ঈর্ষার শিকার হচ্ছেন। আর আগামীতে যদি তার উপর থেকে আশীর্বাদ চলে যায়, তাহলে কি পরিমাণ লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার হবেন, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তো যেটা বলছিলাম, যে সালাউদ্দিন সাহেব এখন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের এই মন্ত্রণালয়টা একটা সেক্সিয়েস্ট মিনিস্ট্রি। এখানে প্রচুর জৌলুস আছে। যিনি মন্ত্রী হন তার ভাবসাবই বেড়ে যায়। তো সালাউদ্দিন সাহেবের ভাবসাব এখন বাড়ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু অতীতে যারা ছিলেন তাদের সবারই ভাবসাব বেড়ে গিয়েছিল। দ্বিতীয়ত হলো যে অতীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একজন সিঙ্গেল লোক, কেউ অপঘাতে মরেছেন, কেউ অপমানিত হয়ে মরেছেন, কেউ এখন পর্যন্ত অপমানিত হতে 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 ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। সেটা বর্তমানে যারা জীবিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বা যারা অতীতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে করেছেন, তাদের সবাইকে দেখেন যে রোগ শোক বালা মুসিবত তাদের সবাইকে এই সেক্সিয়াস মিনিস্ট্রিকে, মানে মিনিস্ট্রির যে মিনিস্টার, তাকে এমনকি তার পরিবারকে শেষ করে দিয়েছে। আপনি সেই যে বিএনপি জামানাতে ডাক্তার আব্দুল মতিন, মানে ডাক্তার আব্দুল মতিন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার যে ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে যে একজন কবি বাপ্পি শাহরিয়া তাকে মেরে ফেলেছিল। আবার আরেকজন মন্ত্রী ছিলেন আব্দুল মতিন চৌধুরী, রাজাকার আব্দুল মতিন চৌধুরী, বেগম জিয়ার জামানাতে। এরকম সব জামানাতেই যারাই ছিলেন তারা সবাই কিন্তু জেলে গেছেন, জুলুমের শিকার হয়েছেন, অপমানিত লাঞ্ছিত হয়েছেন। ফলে যাদের মাথায় একটু ঘিলু আছে তারা এই মন্ত্রণালয়টা নিতে চায়নি। যেমন শেখ হাসিনার এক নম্বর পছন্দ ছিল সৈয়দ আশরাফ, এবং তিনি বলেছিলেন যে আমি জানি এটা খুব সেক্সিয়াস মিনিস্ট্রি, বাট আমি এটা নেইনি। তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আসার পর তার সঙ্গে সঙ্গে আবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধানমন্ত্রী যখন অনুপস্থিত থাকবেন, তখন তাকে আরেকটি ক্রেজিয়েস্ট মিনিস্ট্রি, সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা সবসময় রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকেন, সরকারের যিনি প্রধান নির্বাহী থাকেন, তিনি এই দায়িত্বটা পালন করেন। এইবার নজিরবিহীনভাবে এই দায়িত্বটি যখন থাকবেন না প্রধানমন্ত্রী, তখন সালাউদ্দিন সাহেব পালন করবেন, এবং আরও বেশ কয়েকটি প্রধানমন্ত্রীর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটিও তার উপর অর্পণ করা হয়েছে। কাজেই এই গুরু দায়িত্বের পাশাপাশি আবার দল পরিচালনার ক্ষেত্রে বলা হয় তিনি কেবলমাত্র ডিফ্যাক্টো সাধারণ সম্পাদক নন, তিনি ডিফ্যাক্টো পাওয়ার হাউসও বটে। এখন মির্জা ফখরুল কিংবা ধরুন রুহুল কবির রিজভী, তাদের মধ্যে যে অতীতে বিরোধ ছিল, তারপর তরুণ তুর্কিদের মধ্যে যে বিরোধ ছিল, সব বিরোধ নিষ্পত্তি হয়ে ক্ষমতা এখন তারেক রহমান সাহেব এবং সালাউদ্দিন সাহেবের হাতে। আর বাকি যারা সবাই আছেন তারা সালাউদ্দিন সাহেবকে কেন ভালোবাসেন, তারেক রহমান সাহেব, এই চিন্তায়, এই ঈর্ষায় তারা রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। আর অনেকে বড় বড় যারা নেতা রয়েছেন তারা রীতিমতো খামোশ হয়ে গেছেন। আমাদের পটুয়াখালীর একজন প্রথিতযশা নেতা আলতাফ হোসেন চৌধুরী,
এই তাকে মন্ত্রী করা হবে, এই তাকে স্পিকার করা হবে, নানা রকম ভাইব তোলা হলো। পরে দেখা গেল কিছুই করা হলো না। একবার হাফিজ সাহেবকে মন্ত্রী বানানো হলো, একবার তাকে স্পিকার বানানো হলো। ফলে মানে তিনি খামোশ হয়ে গেছেন। মির্জা ফখরুল সাহেব, যার বক্তব্য মানুষ শুনেন, পছন্দ করেন, সালাউদ্দিন সাহেব ভালো বক্তব্য বলেন, দেন, কিন্তু তার বক্তব্য কিন্তু মির্জা ফখরুলের মতো এত, যাকে বলা হয়, গ্রহণীয় নয়, এত আদরণীয় নয়। তো মির্জা ফখরুল সাহেবের বক্তব্য শুনেন। এমনকি মির্জা আব্বাস যখন কোনো কথা বলেন, গয়েশ্বরচন্দ্র রায় কোনো কথা বলেন, ওটা কিন্তু লিড নিউজ হয় এবং অ্যাকসেপ্টেড হয় পাবলিক। সালাউদ্দিন সাহেবের কথা মানুষ শুনেন, যুক্তি আছে, তথ্য আছে, কিন্তু ওটা ওইভাবে মিডিয়া কর্তৃক অ্যাকসেপ্টেড হয় না, অনেক প্রচারিত হয়, কিন্তু মানে বিএনপির যাদের রুট সালাউদ্দিন সাহেবের সাথে অনেক অনেক বেশি। সালাউদ্দিন সাহেব নিজের সেই মানে যাকে বলা হয় বিএনপি রাজনীতিতে, তারপরে এই দলটির সাথে তার সম্পর্ক বর্ণনা করতে গিয়ে তিনি যেভাবে বলেছেন যে বেগম জিয়ার কখনো কর্মচারী হিসেবে, কখনো সহকর্মী হিসেবে, কখনো সহযোদ্ধা হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বের যে সময়সীমা 40 বছর, এই কথা দ্বারা মানে স্পষ্টই বোঝা যায় যে তার অরিজিন, তারপরে তার যে কন্ট্রিবিউশন, এগুলো নিয়ে দলের মধ্যে কথাবার্তা হচ্ছে, তাকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তাকে সবাই বিভিন্ন রকম ট্যাগ দিচ্ছে এবং তাকে অতিমানব, মহামানব বানানোর চেষ্টা করছে। প্রথম আলোর মতো পত্রিকা তাকে সম্মান জানানোর জন্য, যেখানে অতীতকালে তারেক রহমান সাহেবকে তারেক রহমান সাহেবের জীবন হারাম করে দিয়েছেন, তাকে নিয়ে খুব অশ্লীল অশ্রাব্য কার্টুন এঁকেছেন, তার হাওয়া ভবন নিয়ে, খাম্বা নিয়ে এমন কোনো ন্যারেটিভ নাই যে তৈরি করা হয়নি। আর এইবার সালাউদ্দিন সাহেবকে কে চোদনা বলেছে, তারপরে একান্তভাবে নিজের কম্পিউটারে সে একটা ছবি সেভ করেছে চোদনা সালাউদ্দিন নাম দিয়ে বা চোদনা শালা নাম দিয়ে। এটার কারণে প্রথম আলোর মতো পত্রিকা একজন সাংবাদিকের চাকরি খেয়ে দিয়েছে। এটা আসলে সালাউদ্দিন সাহেবের ভয় নয়, তেলবাজি করতে গিয়ে এতে করে সালাউদ্দিন সাহেবের ক্ষতি হবে। তিনি যদি এটাকে পজিটিভ অর্থে নেন, তার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে সালাউদ্দিন সাহেবের এই যে উত্থান, সেই উত্থানের কারণে দলের ভিতরে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ইনক্লুডিং মির্জা ফখরুল সাহেব, তারা খামোশ হয়ে গেছেন, মানে চুপ হয়ে গেছেন, কোনো কথা তারা বলছেন। অথচ এই সময়টিতে আপনি দেখেন গত 31 মাসে রিজভী সাহেবের কোনো কথা নাই, মির্জা ফখরুল সাহেবের কোনো কথা নাই, অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, গয়েশ্বর বাবু, তাদের কোনো কথা নাই। এই যে সব মানুষ যে খামোশ হয়ে গেছেন, ফলে তারেক রহমান সাহেবের জন্য তো এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার বহু মানুষের অংশগ্রহণ, অনেকগুলো কণ্ঠ, যে কণ্ঠের লালিত্য আছে, যে কণ্ঠের গ্রহণযোগ্যতা আছে, যে কণ্ঠের প্রফুল্লতা আছে, যে কণ্ঠ মানুষজন পছন্দ করে, তারা টু দি পয়েন্টে বিএনপির যে অসংখ্য প্রতিদ্বন্দ্বী রয়েছে, ইনক্লুডিং দিল্লি থেকে শেখ হাসিনা যে সকল কথাবার্তা বলছেন, সেই সকল কথার সদুত্তর দেওয়ার জন্য তার অন্তত পক্ষে 1 ডজন তার দলের ডেডিকেটেড সিনিয়র নেতা দরকার। কিন্তু সালাউদ্দিন সাহেবের কারণে হোক, অকারণে হোক, প্রয়োজনে হোক, অপ্রয়োজনে হোক, সালাউদ্দিন সাহেবকে উপলক্ষ করে সবাই যেভাবে মুখ বন্ধ রেখেছেন, তা রাজনীতিতে, বিএনপি রাজনীতিতে কতটা অসহনীয় সংকেত তৈরি করে, সেটাই দেখার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।